সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আহ, আমি অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনার কাছে প্রথমে জানতে চাই যে নির্বাচন আয়োজন নিয়ে, বিশেষ করে গত 1 বছর ধরে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি নেতারা নানা ষড়যন্ত্রের কথা, নানা বাধার কথা বলে আসছেন, কিন্তু মানে আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এই ষড়যন্ত্র বা বাধার কথাটা আসলে কোত্থেকে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান আহ, বড় তিন যাদের রাজনৈতিক দল যাদের মনে করেন তাদের নেতাদের নিয়ে এই নিউ ইয়র্কে জাতিসংঘে সফর করলেন, তাদের সাথে সভা করলেন, তাদের সাথে কথা বললেন। কিন্তু আমরা আজও আপনাদের একজন সিনিয়র নেতা এবং ঐক্যমত্য কমিশনের বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ দেরকে বলতে শুনলাম নির্বাচনের ষড়যন্ত্র বাধার কথা বলছেন। আপনাদের চোখে নির্বাচনের জন্য, মানে আমাদের প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য আপনাদের চোখে বাধা কারা বা কারা এই ষড়যন্ত্র করছে? এটা কি সরকারের ভেতরে থাকা কোনো অংশ, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, নাকি দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা? মানে কাদেরকে আপনারা এখনো ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ঠিকানা আর টিভিতে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আহ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই আশঙ্কার জায়গাটা কিংবা এই ষড়যন্ত্রের জায়গাটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা, এক নায়কতন্ত্র কায়েম করা, স্বৈরতন্ত্র কায়েম করা, মানে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, তো কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে। এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের আহ মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ একটি অসুর দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের 17 কোটি মানে 18 কোটি জনগণ, সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই জায়গা থেকে এই এই 1 বছর যাবত আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল না হোক মানে প্রতি অ্যাডভোকেট সরকারের রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোন কোনরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না, বিএনপি না ষড়যন্ত্রটা কোথায় দেখছে? আমি এটা একটু না বুঝতে চাচ্ছিলাম। বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে। কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি, হুম এবং এই 17 বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। হুম তো হুম। সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? তার মানে হয়তো আপনি তার মানে ডেফিনেটলি আপনার আপনি আওয়ামী লীগকে মিন আপনার করছেন যে মানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করতেছে, তাই তো? এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা হুম যেভাবে বিভিন্ন স্তরকে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে। এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, তিনি
নির্বাচন চান এবং নির্বাচন দিবেন, হুম। কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং আমরা একটি মানে গণতন্ত্রের ধারাতে আমরা আবার আমি আমি পুনরায় আমি অ্যাডভোকেট রায়চৌধুরী, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্র কারা করছে বলে আপনি মনে করছেন? আপনি মনে করছেন যে পতিত যে দলটি দেশ থেকে চলে গিয়েছে তাদের লোকজন এখানে রয়েছে, তারা কিছু ষড়যন্ত্র করছে এবং কিছু সংখ্যক উপদেষ্টাদের কথাও এরকম মনে হচ্ছে তারা না যেন না না কিছু- না সেটা না, সেটা না। আপনার পতিত সরকারে যারা চলে গিয়েছে তাদের তো ষড়যন্ত্র আছে, হুম। এবং আমার দেশটাকে নিয়ে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যে সকল রাষ্ট্রের, তাদের ষড়যন্ত্র আছে। আমি আমি চিহ্নিত করে কোনো ষড়যন্ত্রকারী নাম বলতে চাই না, তবে এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে বিভিন্ন স্তরে তারা তাদের জাল বিছিয়ে রেখেছে এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করতে চায়, কারণ তারা জানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেমন রক্ষার জন্য একটি নির্বাচিত সরকারকে বেছে নেবে, ঠিক একইভাবে স্বার্থ বাংলাদেশের থেকে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্য কেউ সুবিধা নিতে না পারে সেই মানে সেই নির্বাচনটাও জনগণ তার ভোটের মাধ্যমে রাইট ওকে দেবে। ওকে, অর্থাৎ আওয়ামী লীগের পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোসর, সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা প্লাস পার্শ্ববর্তী দেশ ভারতের মানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম? আমি আমি স্পেসিফিক করে কোনো নাম বলতে চাচ্ছি না। ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন, সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক, প্রতি সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই থাকুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চাচ্ছেন, আমরা কি এরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না, মানে ব্যাপারটা কি এরকম? না, বিএনপি জানে সেটা নয়, সারা বাংলাদেশের জনগণ জানে। আমি বারবার বলছি মহিউদ্দিন রায়, সকলেই জানে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি। কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মসৃণ হবে এটা কিন্তু আমরা মেনে না। যদি এতটাই মানে ভালো হতো, 17 বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন, এই অসুরের দমন মানে নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো না। তো সেই অসুরকে আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন, বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব। সেইটা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন, কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অ্যাডভোকেট রায়চৌধুরী বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে, একটু বুলি মনে হচ্ছে। ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাস্য মনে হচ্ছে না। আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে, সেই জন্যই বলছেন, যেই কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না। এটা আপনার মানে আমি আপনার এটা ত্রুটি বলবো না, এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার। আমি জানি না অ্যাডভোকেট রায়চৌধুরী সত্যিই কোনো ষড়যন্ত্র কোথাও আছে কিনা, কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারির কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে, সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর। আমি এখানে একটা কথা বলি, আমাদের সকলের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ তার ভোটের অধিকার, তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে। এবং সেখানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি, শুনতে পারছি, জনগণও বুঝতে পারছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলও বুঝতে পারছে। তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এখানে আমাদের ভিন্ন কোনো মত নাই। যদিও আপনি আপনার
দৃষ্টিতে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাচ্ছেন না, না, পাচ্ছি এটা না। খুব ভালো কথা। জি। পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে। ওকে। তারপরে আপনি যেহেতু আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার, আমাদের দৃষ্টিতে একটু থাকুক না সতর্কতা। সমস্যাটা কি? ওকে। এটা তো জনগণকে, ওকে। ওকে, জনগণের জন্য, সতর্ক তাই থাকেন, না? সতর্ক থাকেন, কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি, ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে আমার তো পড়ালেখা কম, আমি ছোট ছোট জিনিস বুঝি, আমি ইসব বুঝি, ইসবের গল্প বুঝি। বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে। ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না, তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন। আমার আশঙ্কা হচ্ছে এইটা। হাউএভার, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন। আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন, পরিষ্কার করেছেন। আমি একটু ডক্টর নকিবুর রহমান আপনার কাছে আসতে চাই। ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফিন্যান্সের একজন প্রফেসর। উনি, আমি যতদূর আপনাকে জানি যে আপনি শিক্ষক হিসাবে খুব জনপ্রিয়, আপনি সদা হাস্য মুখে কঠিন কঠিন গ্রেড দিয়েও আপনি আপনার শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন। সুতরাং আমার প্রশ্নে আপনি নিশ্চয়ই আরও মানে আরও খুশি হয়ে জবাব দিবেন, সেটা আমি জানি আরও নানা কারণে। কিন্তু ডক্টর নকিব, আমি একটা মৌলিক জায়গা থেকে মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মানে মুসলিম প্রধান দেশ না, এটার মধ্যে মুসলিমরা সংখ্যা গুরুও না। তো সেই ক্ষেত্রে আপনি আমার যতদূর জানি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা, যেটা খোদ আমেরিকার মধ্যেই একটা অনেক বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা আপনি সেই প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, মানে আমি নেতৃত্বের জায়গায় যদি আমি নাও বলি, সঙ্গে আছেন আপনি অনেক দিন ধরে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রায়। এই দেশে এই সময়ে আপনার ইসলামিক যে মূল্যবোধ নিয়ে চলতে বা ইসলামিক শরিয়া নিয়েও যদি চলার ক্ষেত্রে আপনার কাছে কোনো বাধা আপনি অনুভব করেন কিনা, মানে আপনি মনে করেন কিনা যে এই দেশে থেকে আপনি যেভাবে আপনার ধর্ম বা আদর্শ পালন করতে চান সেটার ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার যে দর্শক যারা দেখছেন লাইভ এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং বাংলাদেশে একটা বড় ধর্মীয় গোষ্ঠী দুর্গাপূজা পালন করছে, তাদেরকে অভিনন্দন, এবং তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব পালন করতে পারে, আমি এই কামনা ব্যক্ত করি। এবং আমি আশা করব সরকার তাদের সমস্ত নিরাপত্তা দেবে যাতে করে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে। আমি নিপুণ আপাকে খুবই শ্রদ্ধা করি। বিগত দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আমি নিপুণ আপাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আপনি যে বক্তব্য দিয়েছেন, ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি 9/11-এর ঠিক কয়েক সপ্তাহ আগে। আমি 15ই অগস্ট 2021 সালে আমি আমেরিকাতে এসেছিলাম। 2001 সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি। এবং আমেরিকাতে যারা প্রি 9/11 এবং পোস্ট 9/11 বসবাস করেন, তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। 9/11-এর আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং, যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয়, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয়। সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ আন্ডার অ্যাটাক আফটার 9/11। সো সেই সময় পার করে, যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে, আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইনে গ্র্যাজুয়েট স্কুলে। সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন, এবং আমি এটা নিয়ে লিখেওছি, সিএনএনও আমার এক্সপিরিয়েন্স কভার করেছে। আমি 2001 সালে প্রথম যখন নিউ ইয়র্কে বেড়াতে আসলাম আমার এক সিনিয়র বড় ভাইয়ের বাসায়, তখন আমি প্রথম যে ধর্মবিদ্বেষ, এটা ইন পার্সন এক্সপিরিয়েন্স করেছিলাম। আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, আমাদের গাড়িতে এক ভদ্রলোক, তাকে একটু মনে হয় কাট করা হয়েছিল এফডিআর হাইওয়েতে। এফডিআর-এতে আপনি গাড়ি চালান, আপনি জানেন যে খুবই বিজি রাস্তা। তো এর কারণে সেই ড্রাইভার অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে শুরু করে থুতো নিক্ষেপ করা, মানে যেটা আমি মেইনে কখনো এক্সপিরিয়েন্স করিনি। সো 9/11-এর পরে, কারণ আমার গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা অবভিয়াসলি মুসলিম ছিলেন, হিজাব পরা মহিলা,
দাড়ি আছে আমার সিনিয়র বড় ভাইয়ের। সো এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি আমেরিকাতে। তারপরে দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশে ছিলাম 2004 থেকে ছয় ছয় সালের মধ্যে, আবার 2006 সালে আমি এসেছি। আমি নিউ অরলিন্সে ছিলাম, আমি এখন নর্থ ক্যারোলাইনাতে থাকি। সো বিভিন্ন জায়গাতে থাকার কারণে আমরা দেখেছি যে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট সেনেট এই জায়গাগুলোতে যারা নিয়ন্ত্রণ করে তাদের কারো কারো মাঝে কিছুটা কিন্তু ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয়। আমেরিকাতে 12টা স্টেটে শরিয়া বিরোধী আইন পাশ হয়েছে এবং তারা জানেও না যে শরিয়া কি জিনিস। বেসিক্যালি এটা ইসলাম বিদ্বেষ থেকেই তারা করেছে। সুতরাং আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই, এখানে মসজিদ মদিনা, 5 বছর আগে এখানে একজন আর্মি রিটায়ার্ড ব্যক্তি পুরা গাড়ি ভর্তি বন্দুক নিয়ে হামলা করার উদ্দেশ্যে এসেছিল। সো এখানে কিছু এই ব্লিপ আছে যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু এর পরেও মোটা দাগে আমেরিকার যেই কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে মুসলিম হিসাবে আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা এই দেশে যেন থাকতে পারি। এদেশে বিভিন্ন ইসলামিক স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দাতব্য চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু এই কাজটা মাঝে মাঝে বাধার মধ্যে পড়ে যায়। ডক্টর রহমান, আমি যেটা বলতে চাইছি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যদ্দূর জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ধর্ম বা আদর্শের বেজরাই নানা ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন। কালোরা এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন, খুব কট্টর জুরা এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন, খুব কট্টর মরমনরা বা ক্যাথলিকরা, এমনকি প্রোটেস্ট্যান্টরা যারা এখানে লিডিং ফোর্স, তারাও এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন। এইখানে যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারাও একটা হেইট ক্যাম্পেইনের শিকার হন কোনো কোনো সময়। মানে কিন্তু আপনি যেটা শেষ কথা বললেন সেটা হচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশন আসলে প্রোটেক্ট করে সবাইকে, মানে কম আর বেশি এক এক সময় এক একটা এটা আসে, কিন্তু সবাইকে এটা প্রোটেক্ট করে। আপনিও সেটা মনে করেন কিনা? কারণ আমরা দেখতেছি যে গত 3-4-5 বছরে, যদিও এটা একটা পোস্ট 9/11 টাইম, কিন্তু গত 3-4-5 বছরে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা কিন্তু অনেক অনেক জায়গায় পৌঁছাইতেছে। অনেক জায়গায় আমি তার বই দেখি, লিফলেট দেখি, প্রচার দেখি, তারপরে হচ্ছে মানুষ তো দেখি, মানে আমরাই তো অনেক মানুষ। কিন্তু সেইটার ক্ষেত্রে আপনার কেন মনে হয় কি না যে আসলে এরকম একটা কনস্টিটিউশন দিয়েও আসলে ইসলাম ধর্মের মূল আদর্শগুলি পালন করা সম্ভব এরকম একটা দেশে থাকে? মানে এইটা আপনার মনে হয়? না, ডেফিনেটলি এখানে যেহেতু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইজ এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, সো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাকে লিমিট করার বিভিন্ন বন্দোবস্ত হচ্ছে, এবং স্পেশালি প্যালেস্টিনি অধিকার আন্দোলনগুলোকে শ্রিঙ্ক করার বিভিন্ন ক্যাম্পাসে যেই চেষ্টা সেটা আমরা দেখছি। সো এই জায়গাগুলোতে কিছু ক্র্যাকডাউন হয়, ক্র্যাকডাউন হচ্ছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকাতে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণেই কিন্তু আমরা কিন্তু আমেরিকাতে আছি, এটা আমাদের ইচ্ছায়, তাই না? সো এই রিলিজিয়াস ফ্রিডম এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা যদি আমেরিকাতে না থাকতো, পৃথিবীটা তো অনেক বড়, আমরা পৃথিবীর অন্য জায়গায় হয়তো থাকতাম। আমরা বাংলাদেশে গত 19 বছর ধরে নির্যাতিত হয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, এবং এখানে আমরা আমেরিকাতে আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার জন্য এসেছি এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়াটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করার কারণে একান্ত বাধ্য হয়েই এখানে আমরা থাকতে বাধ্য হয়েছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এখানে থাকাটা এটা কিন্তু আমাদের একটা পছন্দ, এবং এই পছন্দের মূল কারণটা হলো যে এখানে মোটা দাগে 9/11-এর পরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিছুটা সীমিত হলেও মোটা দাগে এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণে, ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে আমাদের ধর্মচর্চা করা, আমাদের কাজকর্ম করার যে স্বাধীনতা আছে, এটার সুযোগটা আমরা ব্যবহার করছি, এবং এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা এখানে হয়তো থাকতাম না। ওকে, ডক্টর নকিবুর রহমান, আমি এই ক্ষেত্রে একটা
প্রশ্ন করতে চাই, গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন, জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে, শরিয়া আইন কায়েম হবে, সেক্ষেত্রে জুলাই সনদ, সংবিধান বাতিল সংশোধন, পিয়ার পদ্ধতি বহাল, এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন, নির্বাচনী ইশতেহার, শরিয়া আইন করা হবে, এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতে ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে? কেন আমি এই প্রশ্নটা করলাম, যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ। মুসলমানরা সেখানে 1% থেকে 5%-এর মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে। সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ হেট ক্যাম্পেইন আসে থাকবে না, সেক্ষেত্রে বাংলাদেশে শরিয়া আইন করতেই হবে, এইটা কেন এতটা জরুরি? বা শরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী এটা স্পষ্ট করে বলবে কিনা? জামায়াতের এই নেতা, উনি জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব কবির আহমেদ। আপনি যদি এইটা একটু বলেন যে মানে। জি, আমি ব্যক্তিগতভাবে কে কি বলল এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না। তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান, মানে এটা লেটস হ্যাভ এ কনভারসেশন। সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে শরিয়া আইন আসলে কি, আপনি শরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন, যদি আমাকে একটু বলেন, আমার উত্তর দিতে সহজ হবে। আচ্ছা জি, ডক্টর নকিবুর রহমান, আমিও একটু মোটা দাগে বলি। শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে কি, শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন, তাইলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার আমার দুজনের জন্যই সহজ, কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না, বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না। তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই, সেটা হচ্ছে একটা সহজ। কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার, এটা আজ থেকে না, সেটা আমরা দেখছি যে আসলে মানে খোলাফায়ে রাশিদিনের পর থেকে আরও 50 বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের শরিয়া বলা হয়েছে। আমি যদি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে শরিয়া আইন বলবৎ আছে, সেই সব দেশের শরিয়াও সব একরকম না। মানে মক্কায় প্রচলিত শরিয়া আইন ইরানে প্রচলিত শরিয়া আইনের থেকে আলাদা। আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই, তাহলে এটা আরো ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। আরব আমিরাতের মধ্যে 7টা এমিরেটস আছে, 7টা এমিরেটের মধ্যে 7 রকম শরিয়া আইন আছে। মানে দুবাইয়ের আইন কিন্তু শারজার জন্য প্রযোজ্য না, শারজা আবার ফুজেরা, আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা, আবুধাবির আইন আবার একটু আলাদা। সুতরাং শরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে, কিন্তু আপনারা আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলাম শরিয়া আইন চায় কিনা, যে শরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না, আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে, সব জায়গায় হইতে পারবে, আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে, ছেলেরা ছেলেদের জন্য গান গাবে, নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না, এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে। সো ইটস ভাস্ট। ফেয়ার এনাফ। আমি যদি এখানে একটু শুরু করি, আমি কি পরীক্ষা পাস করছি ডক্টর রহমান? না, আপনি পাস করছেন, এবং ফেয়ার এনাফ। আপনি ইউ টুক এ ডিফারেন্ট ট্যানজেন্ট। আমি ওটা যেতে চাইনি। আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে এগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলাভাই, সুতরাং আপনি বিবাহিত। আমি আশা করি যে আপনার, এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে, এই বিবাহটা শরীয়ত মেনেই, শরিয়া আইন অনুযায়ী তো হয়েছে, তাই না? আপনি একটা কাবিননামা করেছেন, আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন, এবং এই পুরা জিনিসটাই, আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু শরিয়া আইন মোতাবেক হয়েছে, তাই না? এর ব্যাপারে আমি তো বাংলাদেশে শরিয়ার বাইরে কিছুই দেখি না। আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী। সরি, আমি সত্যি না, ওইটা আমি গেটিং देयर। আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি না, মানে নতুন করে শরিয়া আইন কি করবে আমি এইটাই বুঝি না, কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। আমি ওখানেই যেতে চাচ্ছি মহিউদ্দিন ভাই, যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড। আমরা
বিবাহ শাদী করছি শরিয়া আইন মোতাবেক, আমরা উত্তরাধিকার বন্টন করছি, বাংলাদেশে যারা মুসলমান, বাংলাদেশে যারা ভিন্নধর্মী তারা সিভিল আইন অনুযায়ী তারা কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি, আমরা যারা রোজা রাখছি, আমরা নামাজ যে কোনো ভাবে কিন্তু পড়ি না। আমরা নামাজ পড়ি কিভাবে, যেভাবে কোরআনে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের নামাজ এই কয় রাকাত, জোহরের নামাজ এই কয় রাকাত, রোজা রাখছি একটা নির্দিষ্ট সময়। সো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি, আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতরে করছি, তেমনি ভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে। কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয়, এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে, সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস, এন্টি শরিয়া বিল পাস করে রেখেছে 12টা স্টেটে, ইনক্লুডিং দ্য স্টেট দ্যাট আই লিভ ইন, নর্থ ক্যারোলাইনা, ক্যানসাস, আরকানসা, অ্যারিজোনা সহ গুলাতে। সুতরাং এই শরিয়া শব্দটাকে ব্যবহার করে মূলত এটাকে মানে ইটস এ আপনি যদি শরিয়া নিয়ে গুগল করেন, ইভেন সাউদার্ন পভার্টি ল সেন্টার রেটরিকটাকে ইসলামোফোবিক একটা রেটরিক বলেছে। ডক্টর রহমান, শরিয়া নিয়ে আমার গুগল করার দরকার নাই, আমি শরিয়া নিয়ে আসলে আমি বলছি, আমি জেনারেলি বলছি, আমি জেনারেলি বলছি যে এই প্রশ্নটা সামনে আনার যে মূল উদ্দেশ্যটা সেটা হলো যে ইসলামকে ডেমোনাইজ করা, ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে এটা খাপ খায় না, এই ধরনের ডক্টর রহমান আপনি আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটিতে আপনি পড়ান, আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন। আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি, কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে। আমার কিন্তু এই যে শরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন, ইতিহাস বা গুগল, এগুলো আমার দরকার নাই। আমি ইসলামকে ডেমোনাইজ করা, শরিয়াকে ডেমোনাইজ করা আমার উদ্দেশ্যও না, আমার লক্ষ্যও না, বা আমার কিছু যে আসে না। যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন নাই। অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায়। আমি বলছি যে বাংলাদেশে ইন্টারেস্ট খাওয়াটা যে বাধ্য না, সেটা হচ্ছে শরিয়া বিরোধী আইন না। আমি ইচ্ছা করলে, আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না, এবং তার এটা ওইভাবে গৃহীত হয়। বাংলাদেশে যে মদ খাওয়া নিয়ে আইন হয়েছে, আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে, মদ খাওয়া নিয়ে একটা আইন হয়েছে সংসদে। মদ খাওয়া নিয়ে কি আইন হয়েছে এটা আবার একটু পড়েন ভাই, কষ্ট করে, পড়ালেখার তো কোনো বিকল্প নাই, তাই না? তো আবার একটু পড়েন, পড়লে এটা একটু বুঝতে পারবেন, এবং মদ কাকে বলে এইটাও আপনি একটু বুঝতে পারবেন, একটু পড়েন, পড়লে তো ভালো। এখন ঘটনা হইতেছে যে যেই বিষয়গুলি সামনে আসছে আমরা ওইটারে আলাদা করে ওইটা নিয়ে যদি আমরা কথা বলি, যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলে মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে, নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে? আমার কোনোটাতে কোনো অসুবিধা নাই, মানে মানুষ যদি ভোট দেয় কোনোটাতে কোনো, কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা? না, অবশ্যই আমাদের অবস্থান খুবই পরিষ্কার খালেদ মহিউদ্দিন ভাই, আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে আমরা, দেখেন আপনার একটা উইশ লিস্ট থাকে জীবনে, যে আপনি 20টা জিনিস করতে চান, কিন্তু 20টা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না, তাই না? এবং জামাত ইসলামী তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি, যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পড়ি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী, এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না, 1 2 3 4 করে 5 এরকম করে কাজ না। জামাতের আমরা যারা জামাত ইসলামী করি, এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো যে আমরা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই, এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আমাদের পার্মানেন্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, কিন্তু আমরা সবকিছু একসাথে অর্জন করতে পারবো না। এটার জন্যই কিন্তু আমরা আলাদা করে নির্বাচনী ম্যানিফেস্টো দিই। আমি 20টা জিনিস চেতে পারি, কিন্তু এই 20টা জিনিস যে আমি চাচ্ছি, তার সাথে আমাকে যারা ভালোবাসে, আমাকে পছন্দ করে কিন্তু আমার দল করে না, তারা আমার 20টা জিনিসের মধ্যে 15টা জিনিসের সাথে একমত, তখন আমি আমার ম্যানিফেস্টোতে এই 15টা জিনিসকেই অগ্রাধিকার দিব। এই 5টা জিনিসকে আমি বর্তমানে একটু আই উইল স্লো ডাউন অন দ্যাট। তারপরে আমি আরো যখন আমার হরাইজনটা এক্সপ্যান্ড করব, আমার কোয়ালিশনটা এক্সপ্যান্ড করব, এই কোয়ালিশনের যারা শরিক,
তারা যদি এই 15টার মধ্যে 10টা বিষয়ে একমত হয়, বাকি 5টা বিষয় নিয়ে তারা শিওর না, তখন কিন্তু আমাদের এজেন্ডা হয়ে যাবে 10টা। এজন্যই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য আলাদা করে ম্যানিফেস্টো আসে, এবং আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে কাজ করছি। এবং আমাদের ম্যানিফেস্টোতে, মেক নো মিস্টেক, আমাদের যেই কর্মসূচি, ইট ইজ ডিরাইভড ফ্রম আওয়ার বিলিফ। আমরা এমন কোনো কাজ করি না যেটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখন বিদ্যমান আইনের অধিকাংশ আইনই, আমি একেবারে 100% বলবো না, বাট একেবারে 99% আইনই শরিয়া সম্মত, এবং আরো কিছু আইন যুক্ত তো করা যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সব তো আমরা একসাথে ইনক্লুড করতে পারবো না। বিকজ আমার মনে হয় ডক্টর রহমান, আপনার বক্তব্য পরিষ্কার। তবে আমি এটা আসলে একাডেমিক ইন্টারেস্টে আপনি বুঝতে চাই যে বাংলাদেশে আপনি অধিকাংশ আইন আপনি কোরআন সুন্নাহ সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি বলছেন, কোরআন সুন্নাহর বিরোধী আইন, মানে আমি ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরের মধ্যে ইন্টারেস্ট পার্টটুকু ছাড়া, কারণ ইন্টারেস্ট পার্টের ব্যাপারে আসলে ইসলামী স্কলাররা বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যেহেতু ফিনান্সের প্রফেসর, আপনি এটা অনেক জানেন। আমিও এটা আসলে দেখতে চাইছিলাম যে এটা আসলে ইসলাম ব্যাপারটাকে নিয়ে আসলে কি বলে। তো আমিও কিছু, তো আপনি নিশ্চয়ই এরপরে আমার সাথে যখন আপনার সঙ্গে যখন কথা করার সুযোগ হবে, আপনি আমার একটু বলেন যে মানে বাংলাদেশের স্পেসিফিক কোন আইনগুলি কোরআন সুন্নাহ বিরোধী বলে আপনার মনে আমি হয়। একটা সিম্পল এক্সাম্পল দিই, যেটা আমাদের সবচেয়ে বড় নির্বাচনী এজেন্ডা, এবং বাংলাদেশের মানুষ যে কারণে এখন জামাত ইসলামীর প্রতি কিছুটা আস্তে আস্তে আস্থাশীল হয়ে উঠছে। যে বাংলাদেশে মোটা দাগে সবচেয়ে বড় সমস্যা, আপনি যদি যে কোনো লোককে আপনি পোল করেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার পরপর। এই দুর্নীতিকে রোধ করার কথা সবাই বলে, কিন্তু কথা বলা সহজ, কিন্তু কাজে প্রমাণ দেওয়াটা খুব কঠিন। এখানে আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন, মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন রহমাহুল্লাহ, তারা তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে, ইউ ক্যান আস্ক এনিওয়ান, তারা কিন্তু বলবে বাংলাদেশে অনেক মন্ত্রীরাই সততার সাথে মন্ত্রিত্ব করেছেন, কিন্তু এটারও একটা স্ট্যান্ডার্ড আছে। দে ওয়েন্ট অ্যাবাভ এন্ড বিয়ন্ড। তাদের মন্ত্রণালয়ে দলীয় কোনো কর্মী সমর্থকদেরকে তারা ভিড়তে দিতেন না। তাদের কারণে তাদের মন্ত্রণালয়গুলা একেবারে মোটা দাগে ফেয়ার এনাফ। এই জায়গাটাতেই আমি বলছি যে এই যে দুর্নীতি করাটা অন্যায়, দুর্নীতি করাটা মূল্যবোধ বিরোধী, মোরালিটির সাথে এটাকে বাংলাদেশের কোন আইনে কি আছে দুর্নীতি করার ন্যায়? না, এটাই বাংলাদেশের আদর্শ লিপি থেকে শাস্তিটা কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে না। সো এই জায়গাগুলোতে শাস্তি ইমপ্লিমেন্ট হচ্ছে না আপনার বিচার বিভাগের জন্য, বিচার বিভাগের মানে কুক্ষিগত করার জন্য, বিচার বিভাগকে ভয় দেখানোর জন্য, কিন্তু আইনের তো অভাব নাই। আইন মানতেছেন না মানুষ। আইনের অভাব আছে খালিদ ভাই, আমি বলবো যে আইনের অভাব আছে। আইন নিডস টু বি, মানে আমাদের ওভারঅল এন্টি করাপশনের যে প্রসেসটা, মানে ইটস নট জাস্ট আপনার আইন করে তো সবকিছু করা যায় না। আইন করে আমেরিকাতেও এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন যে আপনারা কি মনে করতেছেন ওভারঅল প্রসেসটা, এবং ইট হ্যাজ টু স্টার্ট বাই এক্সাম্পল। আপনি দুর্নীতির কথা বললেন, মানে ওই আপনি সেই আমরা 80-র দশকে, আপনারও মনে আছে যে একটা এন্টি ড্রাগ ক্যাম্পেইন হয়েছিল বাই অল দ্য টপ রক ব্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু যারা এন্টি ড্রাগ ক্যাম্পেইন করছেন তারাই সবচেয়ে বড় ড্রাগের ইউজার। সো এটা করলে তো ড্রাগ কন্ট্রোল হবে না। সো আপনি দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছেন, কিন্তু যাদেরকে দিয়ে করছেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তাহলে তো এটা হবে না। সো এই কারণে ইউ হ্যাভ টু সেট এক্সাম্পল এন্ড ইউ হ্যাভ টু লিভ বাই এক্সাম্পল, এবং এই জায়গাগুলোতেই জামাত ইসলামী ডেলিভার্ড, মানে অন্য কারো ট্র্যাক রেকর্ড কিন্তু এই ব্যাপারে নেই। সো দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান বিল্ড অন, এবং প্রসেসটা আমাদের রিভ্যাম্প করতে হবে, তা না হলে পরে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত। আমার মনে হয় যে আমি আপনার কথা বুঝতে পারছি যে বাংলাদেশে জামায়াতে ইসলামী আসলে দুর্নীতি দমনের যে বিচার কাজ বা শাস্তির প্রক্রিয়া, সেইটাতে সে পরিবর্তন আনতে চায়, এবং সেটা শুধু শাস্তি না, প্রসেসও। ওকে, আমরা একটু লম্বা সময় ধরে আপনার সাথে কথা বললাম। এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আরো বড় করে আপনার সাথে আরো কথা হবে। আমি একটু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনার কাছে যেতে চাই। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কাছেও আমাদের অনেক কিছু শোনার আছে, তবে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে একটি মহল অস্ত্র তারা পরিচালনা করেন, নিয়ে যেতে চান, তার সেটা আমরা একটু বুঝতে চাই। আমরা সেই ব্যাপারটা ডক্টর রহমান অনেক সুন্দর করে বলেছেন। আমরা আপনার কাছেও আসলে বুঝতে চাই যে বিএনপির, যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি, যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত,
বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল, এটা ঢাকায় এসে দেয়া যেত, বা একটা পার্টির সাথে কথা বলে কি দেয়া যেত। এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি। আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না, ডক্টর ইউনূস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন। এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি, প্রশ্নটা একটু সফট করে করা। অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে। অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন? মানে সরকার প্রধান ইউনূসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন। মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনূসই আসলে 5, 10, 50 বছর ক্ষমতায় থেকে যেতে পারেন। আপনারা নতুন করে আর নির্বাচন কেন, মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে, না সরি, ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন, তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি? আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনূসই বাস্তবায়ন করতেছেন বা করবেন, তাই না? ধন্যবাদ খালিদ ভাই। আমি এই আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি। আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এর থেকে বিএনপি কিন্তু কোনোভাবেই পিছু হটেনি। শত নির্যাতন এসেছে, নিপীড়ন হয়েছে, জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই আপনি আছেন, আপনাকে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন, খালেদ মহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে, মতামত দেয়, অথবা হাসিনা বিরোধী দ্বারা, ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী। আচ্ছা, আরেকজন উনি বলছেন, জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কিনা জানাবেন। না, করব না। মানে জামাতি ইসলামের এখন যেহেতু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বাইরে আছেন, আমরা কিছু দর্শকের প্রশ্ন আপনার জন্য নিতে পারি যদি আপনি অনুমতি দেন ডক্টর নকিবুর রহমান। এবং আপনি চলে এসেছে। নিপুণ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীকে শুনি। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি বলতেছিলেন যে আপনি পরিষ্কার করতেছিলেন। জি, তো হ্যাঁ, যে সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপোষ করে নাই। ফ্যাসিবাদদের সাথেও না, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না, গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে। এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি 24-এর যে নির্বাচন, আমি দামি স্বামী নির্বাচন, সেটা বর্জন করেছেন। এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব, এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র। এখন বিগত দিনে যে সরকার, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃতে মেনে নিয়েছেন, আওয়াজ তোলে নাই জনগণের পক্ষে, আবার নিজের পকেটও ভারী করেছে। এখন এসে তো ফেরেশতা সাজলে হবে না। আপনি যদি অন্যায় করেন, অন্যায় না করেন, অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই। আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন, তাহলে আপনিও কিন্তু সেই অপরাধী একজন। তো সেই জায়গায় আমি আমার শ্রদ্ধেয় ভাইকে আমি বলতে চাই যে আসলে আমরা রাজনীতিটা করি সবাই জনগণের স্বার্থে। আমরা সব সময় চিন্তা করি, বিএনপি চিন্তা করে যে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এখন, সেই মনোজগতের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে আমাদের গড়তে হবে। সেই জায়গা থেকে আপনি
যে প্রশ্নটা করেছেন যে আহ, মানে আপনার, হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, সেই সেই জায়গা থেকে আগামী নির্বাচনে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন, বরং আরো প্রথমেই করা উচিত ছিল। তখন সরকার এই বৈঠকে আসেন নাই, কিংবা তিনি দেশে থেকেও কথা বলতে পারতেন। তিনি মনে করেছেন বিদেশের মানে লন্ডনে যে কোনো না মানে কিন্তু বৈঠক না হয় কিন্তু এবং তার পরবর্তীতে অ্যাডভোকেট রায়চৌধুরী নির্বাচন এগুলি দিয়েছে, ঠিকই আছে, কিন্তু কিন্তু আপনারা তো আপনার ডক্টর ইউনূসের ঠিক আছে, ডক্টর মানে ডক্টর ইউনূস তো এখন আপনারা যেটা বলতেছেন সেটাই করতেছেন, তাই না? মানে আপনাদের না তো না না আলাদা করে আদর্শ না না সেটা দেখতে পাচ্ছি না। এইটা না, কেন আলাদা আদর্শ আপনারা দেখতে শুধু পাবেন এখানে না? একটা নির্বাচন চাইতেছেন, বিএনপি তো জাতীয়তাবাদী আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা শুধু একটা নির্বাচন বিএনপি চাইতেছেন, সেই যে নির্বাচনটার মধ্যে থেকে না, আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনো ভাবেই হোক, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি আমি আপনারা। শেষ করি, জি, বলেন। আমি শেষ করি। আমরা নির্বাচন চাচ্ছি, বাংলাদেশের মানুষ 17 বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না, যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, যার কারণে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। সেখানে এমন ভাবে সরকার রাষ্ট্র কাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেই। সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয়, তাহলে তো আগে আপনাকে পুনরায় সেই গণতন্ত্রের ধারায় আসতে হবে, যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই কাঠামোকে আপনাকে ঠিক করতে হবে। তার জন্য কি আপনার নির্বাচন দরকার। বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই, নির্বাচনের কথা বিএনপি বলছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। কিন্তু শুধু বিএনপি কেন, কিন্তু আওয়ামী আমাদের লীগের যে সকল ক্ষমতার রাজনৈতিক দল। আপনি সমালোচনা মঈনুদ্দিন করতেছেন, ভাই, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি মঈনুদ্দিন ভাই, আমি বলি একটু, আওয়ামী লীগের যে ক্ষমতার জি, আপনি সমালোচনা করতেছেন, সেই ক্ষমতার কাঠামো থেকে যদি কিছু সংস্কার না করা হয়, ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করা হয়, ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে আবার পুঞ্জীভূত হয়, আমরা তো অতীত অভিজ্ঞতাও দেখছি যে একই রকম ঘটনা তো আবার ঘটতে হবে। বিএনপি যদি সত্যি নির্বাচনই চায়, তাহলে সেই সংস্কারগুলি মেনে নিতে এত দেরি করার কি কারণ? বিএনপি সংস্কার মানছে না কোথায়? মানছে না তো। ঐক্যমত্য কমিশনে যে সকল সংস্কারের আলাপ হয়েছে, যে সকল জায়গায় ঐক্যমত্য হচ্ছে যে আমি মত দেব, ভিন্ন দল মত দেবে, যে মতগুলো সবাই মিলে এক হতে পারবে, সেটাই তো ঐক্যমত্য। এবং সেখানে যে সকল সংস্কারের কথা বলা হয়েছে, অধিকাংশ সংস্কারের কথা বিএনপি মেনে নিয়েছে। এবং বিএনপি যে 31 দফা দিয়েছে, এই 31 দফার আলোকেও যদি সংস্কার হয়, তার থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে বিএনপি, এর থেকে অন্য কোনো দল হবে না। যেখানে বিএনপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্যর কথা বলা হয়েছে, বিএনপি বলেছে পরপর 2 টার্ম এক ব্যক্তি প্রধানমন্ত্রী এইটা থাকতে বিএনপি পারবে না, মানতেছিল এই না কথাও অনেকক্ষণ। বলা হয়েছে। আরো বিএনপি মানতেছিল হ্যাঁ, না, কিন্তু না, বিএনপি একটা পরপর লাগাইছিল। বিএনপি বলছিল যে এইটা যদি জনগণ চায় আপনারা কে এইটা বলার, এই কথা বলতে বলতে কিন্তু 2-3 মাস এই দলের প্রধানমন্ত্রী দেখেন, হবে এই কি যে হবে না এই সেইটা যে নিয়ে কথা এই যে বলছে হচ্ছে 2-3 মাস। আমি বলি, যখন বিএনপিকে আসলে বুঝা গেছে দুইটা, আমাদের প্রডিউসার না মানে কেন লাইনটা এরকম করতেছে কেন? ইন্টারনেট সমস্যা তো সবসময় এরকম হইলে তো এটা হবে না। যাক, আমি অ্যাডভোকেট নকিবুর রহমান আপনার কাছে আসি। অ্যাডভোকেট নকিবুর রহমান, যে ব্যাপারটা নিয়ে আমাদের একটু আমি অ্যাডভোকেট না ভাই, সরি ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকে তার কার্যালয়ে জামায়াতের নতুন লোগো দেখা গেছে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহু এবং কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন নতুন লোগোতে দেখা যায় নাই। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে আলোচনার পর জামাত নেতারা স্বীকার করছেন যে লোগো পরিবর্তন করছেন, তবে নতুন যেটি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয়। জামায়াত কি পশ্চিমা দুনিয়াকে আশ্বস্ত করতে এই পরিবর্তন আনছে? না না না, নেভার। সো বেসিক্যালি একটু ক্লিয়ারিফাই করি যে জামাতের যে জায়গাটাতে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে যে বৈঠকটা হয়েছে, ওই জায়গাটা নতুন।
তো ওখানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য যেই ডিজাইনটা করা হয়েছে সেখানে মানে বিবেচনাধীন অনেকগুলা অপশনের মধ্যে একটা যেই অপশন ছিল সেটা সেই ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসেছে এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটা খুবই স্বাভাবিক। সো যেটা বিষয়টা যেই এমব্লেমটা আমরা দেখছি এটা জামাতের অফিসিয়াল এমব্লেম না, অফিসিয়াল মানে কি বলা যায় মনোগ্রাম না, কিন্তু তারপরেও এটা মানে মোটামুটি ভাবে জামাতের মনোগ্রাম হিসেবে পরিচিত হয়ে আসছে এবং এখানে আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ শব্দটা আছে এবং আকিমুদ্দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করো, এটার এই স্লোগানটা এখানে বিদ্যমান। সো এই যেহেতু এটা অনেক দিনের পুরানো এবং এটা কোনো অফিসিয়াল মনোগ্রাম না, এই কারণে এই মনোগ্রামটাকে কিভাবে আধুনিকায়ন করা যায় এটা নিয়ে বিভিন্ন প্রস্তাব আছে, কিন্তু এটা একেবারে ফাইনাল এখনো হয়নি, এটা এখনো বিবেচনাধীন রয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আর যেই মনোগ্রামটা নিয়ে কথা হচ্ছে সেখানে আল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে এটাও ঠিক না, কারণ এক্সপ্লিসিটলি আল্লাহ লেখা নাই, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন একেবারে দাড়িপাল্লার মাঝখানে একটা ক্যালিগ্রাফিতে এটা হলো ক্যালিগ্রাফিক ভাবে আল্লাহ শব্দটা আছে। সুতরাং এবং এটা ফাইনাল না, সো এটা নিয়ে আলোচনা সমালোচনা মানে ডেফিনেটলি আপনার মানে সোজা কথা হচ্ছে আপনার কোনো প্রেসক্রিপশনে আপনাদের মনোগ্রাম বা আপনাদের যেটা এমব্লেম সেটা পরিবর্তন আনতেছে এবং এটা দিয়ে আপনাদের কোনো স্টেটমেন্টও দেওয়ার নাই যে জামাত ইসলামের এই পরিবর্তনটা হচ্ছে। একটা জিনিস আমি একটু বলে রাখি যে জামাতের মধ্যে যে সংস্কার এবং পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া। বিগত 30 বছর ধরে জামাতের গঠনতন্ত্র অনেকবার সংশোধিত হয়েছে এবং জামাতের বিভিন্ন কার্যক্রমও বিভিন্নভাবে পরিবর্তন এসেছে এবং এটা সময়ের প্রয়োজনে, এটা কারো প্রেসক্রিপশন মেনে না এবং এটা ইটস এ রেগুলার রুটিন একটা প্রসেস এবং এই প্রসেসেরও একটা ওয়ে আছে এবং জামাতের মধ্যে অন্য যে কোনো দলের যে ইন্টারনাল ডেমোক্রেসিটা খুবই প্র্যাকটিস করা হয় এবং এই প্র্যাকটিসের ভিত্তিতেই ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সমালোচনা পাবলিকলি হয়, কিন্তু জামাতের মধ্যে আমি কিন্তু জামাতের পরিবর্তনটা মানে খুবই ইতিবাচকভাবে পরিবর্তনটা আমি লক্ষ্য করি, ইতিবাচকভাবেই লক্ষ্য করি যে আমি কিন্তু দেখি যে মানে জামায়াতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যখন ডাকসুর ক্যাম্পেইন করেছে তখন যারা মানে যেভাবে ক্যাম্পেইনটা করা হয়েছে এইভাবে জামাতে ইসলামী আর কখনো ক্যাম্পেইন করে নাই, জামাত ইসলামীও করে নাই, ইসলামী ছাত্র শিবিরও করে নাই। আমি একজন জামাতের নেতাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটা দলগতভাবে এটার পরিবর্তন এনেছেন কিনা, এটা পরিবর্তন এনেছেন কিনা, তিনি তার মতো জবাব দিয়েছেন। ডক্টর রহমান, আপনিও কি বিষয়টা খেয়াল করেছেন যে ইসলামী ছাত্র শিবির যেভাবে ক্যাম্পেইন করেছে বা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানে সব জায়গায় তো আবার একটু টেকনিক্যালি রাইটও থাকতে হয়, কারেক্টও থাকতে হয়, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত ছাত্রদের যে জোট এই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনে জয়লাভ করলো, তারা যেভাবে ক্যাম্পেইন করছে সেইটা আসলে সচরাচর জামাত শিবিরের ক্যাম্পেইন থেকে আলাদা। আপনার কাছেও কি এটা মনে হয়েছে কিনা এবং মনে হয়ে থাকলে এইটা কি একটা পরিবর্তনের অংশ কিনা বা একটা সংস্কারের অংশ কিনা? আমি এটা দুইভাবে উত্তর দেব এবং আমাদের আমরা যেহেতু অ্যাডভোকেট রায়চৌধুরী আসছেন, আমরা কি ওনাকে একটু শুনে আসবো? আমি একটু উত্তরটা দিয়ে নিই, একদম 1 মিনিটের মধ্যে একটু দিয়ে দেন। জি, খুব তাড়াতাড়ি বলবো, দুই ভাবে বলবো। আপনি যখন আমাদের সম্মানিত নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের চাচার ইন্টারভিউটা নিচ্ছিলেন তখন আমি সেই রুমে ছিলাম, এজন্য আমি আই উইল ইকো হোয়াট হি সেড যে আমাদের মধ্যে যে পরিবর্তন হয়েছে তার চেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের প্রতি মানুষ এখন অ্যাটেনশন দিচ্ছে বেশি, আমাদেরকে জানতো মূলত অন্যদের মাধ্যমে, অন্যদের লেখালেখির মাধ্যমে। সো এই কারণে আমাদের কাজকর্মগুলাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, এটা হলো নাম্বার 1। সেকেন্ড হলো যে আমরা ডেফিনেটলি যেই বাংলাদেশ দেখি, বাংলাদেশে আমরা বাংলাদেশের সমস্ত শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ সবাইকে আমরা দেখি সেখানে। সুতরাং আমাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা সবাইকে নিয়ে চলতে যাব তখন সবার কমন যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডে আমরা এসে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হব। এ কারণে আমাদের কিছু নিজস্ব চিন্তা ভাবনাকে আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা ওটার উপরে কমজোর বলবো না, বলবো যে বেসিক্যালি যে জায়গাগুলোতে আমাদের মধ্যে ঐক্য রয়েছে সেটাকে প্রাধান্য দিয়ে অনৈক্যের জায়গাগুলোকে উই উইল অ্যাড্রেস লেটার। এই কারণে আপনারা কিছু
আহ, কি বলা যায় যে ইনক্লুসিভনেস দেখছেন, সেই ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সবাইকে নিয়েই আমরা সামনে এগোতে চাই। আপনি যেটাকে ইনক্লুসিভ বলছেন, অনেকেই বলছেন যে এটা সংস্কার, এটা আপনাদের মূল জায়গার সাথে যাচ্ছে না। হয় আপনারা শুধুমাত্র ভোটে জেতার জন্য আমি আই উইল পুশ ব্যাক এগেইনস্ট ইট, কারণ যেটা হলো যে আমাদের মূল ভিত্তি যেটা, সেখানে আমরা কোনো পরিবর্তন করব না, কারণ আমরা একটা ভিত্তির উপরে আমাদের এই বাড়িটা বিনির্মাণের চেষ্টা করছি। সেই ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে আমাদের বাড়িটাই দুর্বল হয়ে যাবে। আমরা যেটা করতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের এই বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, এবং এই বাড়িতে ঢোকার ক্ষেত্রে যদি কারো কোনো বিষয়ে, ধরেন একটা এক্সাম্পল দেই, আমি এই এক্সাম্পলটা সব সময় সবার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে মনে করি না। ধরেন আমাদের বাড়ির দরজাটা একটু ছোট, যার কারণে যারা একটু লম্বা তারা ঢুকতে পারছে না, তাদের কারণে আমরা দরজাটা একটু বড় করে দেব, যাতে করে সবাই আমার বাসার মধ্যে প্রবেশ করে। কিন্তু এর মানে এই না আমি একজনকে বাসার মধ্যে দরজাটা বড় করে প্রবেশ করতে দিলাম, তার অর্থ এই না যে আমার ভিত্তিটাকে পরিবর্তন। আমরা এটা আমরা এটা যা করা দরকার আমরা করব। দরজার উদাহরণটা ভালো হয়েছে যে আমরা সবাই ঘরের মধ্যে ঢোকার পরে দরজাটা বন্ধ করে দিবেন কিনা সেটাও আবার একটু দেখতে হবে। দরজা বন্ধ করে দিব না, দরজা। আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরীর কাছে যেতে চাই, তবে অ্যাডভোকেট রায়চৌধুরী আপনি যদি একটু সংক্ষিপ্ত, আপনার লাইনটা সেটেল হয়েছে আমি আশা করি, যে মানে এটা টেস্ট করে এটা সেটেল করা হয়েছে। আমি 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 সংক্ষেপে বলি, জি, জি। যেটা আপনি বলছিলেন জি, যে বিএনপির পেটের ভিতর ডক্টর ইউনূস সাহেব ঢুকে যায়নি কিংবা পকেটে ঢোকেনি, সেটা ঢোকার কোনো সুযোগ নেই। কারণ তিনি যে জায়গায়, যে প্রেক্ষাপটে তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটা একটি গণ অভ্যুত্থানের পরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, এবং বাংলাদেশের জনগণের গণকাঙ্ক্ষিত আশা এবং তার প্রতিফলন ঘটানোর জন্যই তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন মানুষের প্রত্যাশার জায়গা। নির্বাচনকে নিয়ে মানুষ 17 বছর ধরে মানে এই তার অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। 1,500-এর অধিক ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানের শহীদে মৃত্যুবরণ করেছে। সেই জায়গা থেকে নির্বাচন অনিবার্য। তিনি তার সঠিক ট্র্যাকে আছেন এবং বিএনপি এবং সার্বিকভাবে তাকে সহযোগিতা করছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল সহযোগিতা করছে, কেউ কিন্তু অসহযোগিতা করছে না, আমরা দেখছি না। এবং সেই জায়গা থেকে বিএনপি না যতটুকু নির্বাচনের মাঠে আছে, তার থেকে বেশি নির্বাচনের মাঠে আছেন জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু কোনো ঘাটতি নাই। তারা কিন্তু জনগণের কাছে যে ভোট চাচ্ছে, তারা কিন্তু বলছে না জনগণকে আমরা পিয়ার চাই। তারা মিছিল মিটিং এ কিছু পিয়ারের আবদার তুলেন কিংবা অন্য কোনো কথা বলেন। তো সেই জায়গা থেকে এখন নির্বাচন গতানুগতিক ভাবে হবে, কারণ আপনি যদি একটা সিস্টেম পরিবর্তন করতে চান, সেই সিস্টেমটাও আপনাকে গণতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিবর্তন করতে হবে। যেটা আপনার ফ্যাসিস্ট সরকার যেমন তেমন করে সংবিধানকে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলেছেন, বর্তমান সরকার দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। তারা তাদের মতো করে সাজিয়েছেন, তাদের মতো করে বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কাটা ছেঁড়া করে তাদের মতো করে করেছেন। কিন্তু আগামী জাতীয় নির্বাচন জনগণের গতানুগতিক ধারার মতো করেই নির্বাচন হবে, এবং পরবর্তীতে যদি কোনো ভিন্ন অ্যাডভোকেট রায়চৌধুরী আমি বলে রাখি, বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি আসলে অ্যাপ্লিকেবল হবে বলে আমি মনে করি না। কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন? মানে এটাতে কি সমস্যা আপনাদের? এমনিতেও তো জনগণ আপনাদেরকে, আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা 1 আসন, রাইট? আপনার 3, আচ্ছা ধরেন ঢাকা 3, আচ্ছা ঢাকা 3 আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন। পিআরের মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে, ধানে যদি একটা ভোট পড়ে, আপনার অসুবিধা কি? আপনার এটাতে কি প্রবলেম? ওইটাই তো গণতন্ত্র, ওইটাই তো স্বৈরতন্ত্র। কেন স্বৈরতন্ত্র? আমরা তো না, আমি আপনাকে বলি, জনগণ রায় দেবে, জনগণ তার রায় দেবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধির সাথে তার আপনারা আগে একটা প্রাইমারি করেন, আমেরিকার মতো আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকেই চাইছে। ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয়, তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে, তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন
এখন আর সুযোগ নাই। এখন 17 বছর পর জনগণের আমি অধিকার কিন্তু পূর্ণ আমি প্রতিষ্ঠার কিন্তু মধ্যে এখন আর কোনো টেস্ট খেলার সুযোগ নাই, আমি ঠিক কিন্তু আছে? আমি তো কিন্তু সেই জায়গা থেকে আনফরচুনেটলি বুঝিও না জামাত আমি কেন আমি বলি পিআর চায়। আমি আমি এইটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না, কারণ জামাতের না পিআর চাওয়াটা আমার কাছে বিএন হাস্যকর মনে হয়, বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয়। না না বিএনপি বাধা দিচ্ছে না, বিএনপি এটা অযৌক্তিক দাবি, এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই, যে দাবির সাথে জনগণ পরিচিত নাই, সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে। বিএনপি বাধা দিবে না, কেন? কিন্তু অ্যাডভোকেট যে কোনো রায়চৌধুরী রাজনৈতিক অ্যাডভোকেট দল রায়চৌধুরী তার গণতান্ত্রিক চর্চা করতে পারে। অ্যাডভোকেট রায়চৌধুরী আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি। আপনি আসলে ঢাকা 3 আসনে যদি আপনার নেতা চান, বেগম খালেদা জিয়া যান, যদি তারেক রহমান চান, আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন। যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয়, আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায়। যদি পিআর সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায়। আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না, মানে জনগণ বাধা দেয়। আমি আমি এই জায়গাটা ক্লিয়ার করি, জি জি আমি এই বলেন জায়গাটা ক্লিয়ার বলেন করি। তো বলেন তো। পিআর পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে হুম বিএনপি পেল 200, হুম এই 200 জনগণ নির্বাচন করলো না, হুম জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না। জনগণ কাকে ভোট দেবে? জনগণ তারেক ব্যক্তিকে সাহেবকে ভোট দেখবে, দেবে, তারেক সাহেবকে ভোট মার্কা দেবে। দেখবে। না না না, শোনেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয়, হুম এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে, হুম চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে হুম তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবেন, তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না Absolutely. গণমানুষের এটা জন্য। অবশ্যই এটা এটাই অবশ্য হচ্ছে গণতন্ত্রের নেতা, এটাই হচ্ছে গণতন্ত্রের নেতা। অ্যাডভোকেট রায়চৌধুরী, ঠিক আছে, এটাই অ্যাডভোকেট হচ্ছে রায়চৌধুরী জনগণের আপনার নেতা। কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত। আমি কুইক আমার অ্যাডভোকেট না অ্যাডভোকেট রায়চৌধুরী যা বললেন, আমি একটু ডক্টর রহমানের কাছ থেকে এই ব্যাপারটা থেকে 1 মিনিট আমি শুনতে চাই। আমি কিন্তু দেখতেছি যে জামাত সর্বক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি পিআরের মাধ্যমে এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে ঠেলে দিতেছে, এবং এক লোকের কাছে তার সমস্ত কথা, মানে ওইখানে ঢাকা 3-এর অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এমপি হবে না খালেদ মহিউদ্দিন এমপি হবে, এটা হচ্ছে জনাব তারেক রহমানের ডিসক্রিশন। উনি 200 আসনে জিততে আসতে পারলে যারা ইচ্ছে তারা এমপি বানাতে পারবে। এটা কি কোনো একটা ভালো কথা হইল? না না, এটা এটা ঠিক এরকম না। মানে পিআর হ্যাজ ডিফারেন্ট ফর্মস। বলেন তো কি ফর্মস? পৃথিবীর বিভিন্ন দেশে পিআর বিভিন্ন রকম, এবং কোন জায়গায় অ্যাবসলিউট আপনি যেই সিনারিও বললেন ওরকম না। সো দেয়ার আর, ধরেন আপনি যদি টার্কিশ মডেলটা ধরেন, টার্কিতে ডিস্ট্রিক্ট ওয়াইজ বেসিক্যালি এটা হয় যে ধরেন আপনি ঢাকা জেলাতে 19টা আসন, রাইট? সো 19টা, সো এটা আমি যদি ডিস্ট্রিক্ট লেভেলে বলি, আমি আরো গ্র্যান্ড স্কেলে আর একটু পরে যদি বলি যে 19টা আসনে কে এমপি হবে, এটা বিএনপি হ্যাজ টু ডিক্লেয়ার ফার্স্ট যে ঢাকা 3 আসনে নিপুণ আপা candidate. So you have to present these candidates, and people will vote not only for the party, also for their candidate as well. তারা সেভাবেই প্রচারণাগুলো করবেন, এবং প্রাপ্ত আসনের ভিত্তিতে ঢাকার 19 জন এমপির ভোটটা ডিস্ট্রিবিউটেড হবে বাই র্যাঙ্ক চয়েস অনুযায়ী, যে যার র্যাঙ্ক 1 থেকে 19-এর মধ্যে। ধরেন আপনি ফর এক্সাম্পল বিএনপি ঢাকা এন্টায়ার ঢাকা জেলা এবং মহানগরী মিলে ফর এক্সাম্পল 40% ভোট পেল, তাই না? সো 19-এর 40% বেসিক্যালি যেটা হয়, সো 19-এর 40% হলো আপনার অলমোস্ট 8টা, হ্যাঁ 8টা ধরেন। সো 8টা, সো বিএনপি উইল গেট দ্য টপ 8, এবং তার মধ্যে একটা থ্রেশহোল্ড থাকবে যে আপনি টপ 8 আর বটম 8 এর মধ্যে কি তফাৎ? না আমি বলছি যে আপনি, মানে এটা একটা সিনারিও, এটাই যে সিনারিও সেটা না। সো না না 8টা, ভাই আমি বলি, আমি জার্মানিতে 5.5 বছর ছিলাম, এখানেও জার্মানিতে পিআর সিস্টেম আছে। আমি আপনার বলি এইটা, এই যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আগেই ক্যান্ডিডেটের নাম 300 আসনে আমি কারে এমপি করব, কারা ওইখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হবে, সেটা যদি আমি আগে ঘোষণা করে রাখি এবং ওদের জিতা আসার উপর ওদের এমপি হওয়াটা ডিপেন্ড করে, এইটা আসলে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনের সাথে ওই পিআর সিস্টেমের পার্থক্য মিয়ার থিওরিটিক্যাল, ট্রাস্ট ইউ মি। এই থিওরিটিক্যাল ডিবেটটা আপনারা কেন করতেছেন? আই হ্যাভ নো ক্লু। আমি যদি একটু বড় পার্থক্যটা বুঝাই, যে বলেন তো, পার্থক্যটা হলো যে বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসে যে নির্বাচনগুলো ফেয়ার হয়েছে, সেই নির্বাচনগুলোতে ইভেন আমরা 2001 সালের নির্বাচনের কথাও যদি বলি, যে বিএনপি জামাত জোট অলমোস্ট 43% ভোট পেয়েছে, দে হ্যাড অ্যাবাউট অলমোস্ট 80% সিটস, এবং থিওরিটিক্যালি বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতিতে
ধরেন আমি বলে নিলাম যে জামাত এবং বিএনপি কাছাকাছি ভোট পেয়েছে, এটা হতেও পারে, না হতে পারে, থিওরিটিক্যালি এটা হতে পারে যে জামাত সবগুলা আসনে খুব অল্প ভোটে হেরে গিয়েছে, একটা সিটও পায়নি, কিন্তু ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিএনপি এবং জামাত সমান সমান, বিএনপি 280 সিট পেয়েছে, জামাত একটাও পায়নি। এটা কিন্তু আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি, মানে মানে ঘটনা হইতেছে হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা 300 আসনে খুব কাছাকাছি ভোটে গিয়ে হারবেন, কিন্তু তার ফলে আপনারা বিএনপির 280 সিটের বিপক্ষে বিএনপি এখন তাহলে পাবে 170, আপনারা পাবেন 120, এরকম একটা অঙ্ক করতেছেন আপনারা। না থিওরিটিক্যালি আমি বলছি, না আমি এতক্ষণে থিওরিটা বুঝছি, কারণ হচ্ছে কি 2001 সালে আওয়ামী লীগও মেলা পার্সেন্টেজ ভোট পাইছিল, কিন্তু সিট পাইছে হলো 30টা 32টা, ওইটা পাওয়া উচিত হবে না। সাধারণ জনগণের প্রতি ফেয়ার না যে আপনি একটা দল, খুবই ফেয়ার। আমেরিকাতে উইনার টেকস ইট অল, আপনি যে দেশে আছেন সেই দেশে উইনার টেকস ইট অল। আপনি জানেন ফ্লোরিডাতে 10টা ভোট দিয়ে গণগণে করে পুরো আমেরিকার প্রেসিডেন্সি চেঞ্জ হয়ে যায়। এখানে তো বিকেন্দ্রীকরণ আছে, এখানে উইনার টেকস ইট অল হলে পরেও আপনার বিভিন্ন স্টেট রিপাবলিকানরা কন্ট্রোল করে। সেটা তো আলাদা কথা কইলেন, এটা তো ফেডারেল কাঠামো, আর এটার কথা আলাদা কইলেন, কিন্তু এটা তো উইনার টেকস ইট অল, এটা তো ভাই উইনার টেকস ইট অল এট স্টেট লেভেল, এবং এটা নিয়েও তো বিতর্ক আছে। প্রেসিডেন্সিয়াল লেভেল আমি হিসাব করে দেই আপনার কাছে ফ্লোরিডা চলে গেলে, এখন ফ্লোরিডাতে ধরেন আপনার 10 ভোটের ব্যবধানে ফ্লোরিডা নির্বাচিত হয়েছে, ধরেন ফ্লোরিডাতে ইলেকট্রাল কলেজ আছে 40-45টা, ওই 45টা যার কাছে যাবে সে প্রেসিডেন্ট হবে। না I agree কিন্তু 10 votes will decide যে কে আমেরিকার প্রেসিডেন্ট হবে। আমেরিকান হিস্ট্রিতে শুধুমাত্র 2টা সময় পপুলার ভোটে যে জিতেছে সে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়নি, একটা হলো ডব্লিউ বুশ এগেইনস্ট গোর, আর একটা হলো ডোনাল্ড ট্রাম্প এগেইনস্ট হিলারি ক্লিনটন। কিন্তু আদারওয়াইজ এই দুইটা ছাড়া সব সময় কিন্তু পপুলার ভোট এবং প্রেসিডেন্সিয়াল ভোট কনসিস্টেন্ট। কিন্তু বাংলাদেশে যারা আপনি মানে ভোটের কাছাকাছি, 91 সালে আওয়ামী লীগ কিন্তু বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে, রাইট, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়েছে, সো ওই জায়গাটাতে। এবং বাংলাদেশের এইবার কিন্তু আপনি তো ফিনান্সের লোক, এইবার কিন্তু আমি কিন্তু এতদিনও প্যাচটা বুঝতে পারতেছিলাম না, এইবার আমি প্যাচটা বুঝছি ডক্টর রহমান। তাহলে জামাতের জন্য পিয়ার আন্দোলন করা ঠিক আছে, বিএনপির জন্য পিয়ার আন্দোলন বাধা দেওয়া ঠিক আছে, তবে বিএনপির জন্য আমি বলি কি, বিএনপি তো 151টা পাইলেও প্রধানমন্ত্রী, 232টা পাইলেও প্রধানমন্ত্রী, তো বা 270টা পাইলেও প্রধানমন্ত্রী, তো বিএনপির এত দুশ্চিন্তিত হওয়ার কিছু নাই আমার ধারণা। খালিদ ভাই আমার ধারণা ঠিক আছে, এটা আপনারা পিয়ার নিয়ে আন্দোলন করেন জামাত ইসলামী, আমার মনে হয় এটা ঠিক আছে। আমি অন্য প্রসঙ্গে যাইতে হবে, আমার প্রসঙ্গটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটা আমি ডক্টর রহমানদের দিয়ে শুরু করে আমি একটু অ্যাডভোকেট রায়চৌধুরীর অনুমোদন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিকদের দেওয়া সর্বশেষ সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার হতে পারে। এর সঙ্গে একমত কিনা ডক্টর ইউনূসের বক্তব্য এমন কিনা যে বিদেশিদের বুঝানো যে আওয়ামী লীগের প্রতি তিনি সহানুভূতিশীল। আবার দেশে বিএনপি জামায়াত এনসিপিকে কিন্তু তিনি বলে রেখেছেন যে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে এক ধরনের বক্তব্য একটা ডিপ্লোম্যাটিক টক কিনা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো নানা জায়গায় নানা রকম কথা বলেন, বিদেশি গিয়ে এক ধরনের সাক্ষাৎকারে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, দেশে এসে আবার নিষিদ্ধ করেন, ওইখানে বলেন যে মানে খুবই টেকনিক্যালি বলেন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পার্টি নিষিদ্ধ হয় নাই, স্থগিতাদেশ যেটা দেওয়া হয়েছে এটা স্থায়ী না, যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে। আপনাদের ইন্টারপ্রিটেশন কি এটা? ধরেন স্থগিতাদেশ প্রত্যাহার করা হইলো, আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিবে না মনে হয়, কিন্তু যদি ধরেন ইলেকশনে অংশ নিল এবং আপনাদের পিয়ার থাকলো, আপনারাও এই লক্ষ্যে কাজ করতেছেন কিনা জামাত ইসলামে, যে আমরাও কিছুটা একটা পাই, আওয়ামী লীগও কিছুটা একটা পাক, এইটা একটা বিরাট একটা হোক, কি মনে করেন ডক্টর নকিবুর রহমান? খালিদ ভাই, বাংলাদেশের মানুষ অনেক ভাবে বিভক্ত, বিভিন্ন রকম তাদের মতামত থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে নিপুণ আপা, আমি বিএনপির একেবারে 100% নেতৃবৃন্দ, ডক্টর ইউনূস, মন্ত্রিসভা সবাই একমত, এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে না, এবং এই ব্যাপারে যে আয়রন ক্ল্যাড ইউনিটি আসবে এটা আনপ্রেসিডেন্টেড। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রেক্ষিতে এটা বলেছেন আমাকে শুনতে হবে, সম্ভবত আপনি যেটা রেফার করছেন সেটা জেটিওতে মেহেদী হাসানের সাথে, এবং মেহেদী হাসানের ইনফ্যাক্ট আপনি যখন আমাদের কম্পাউন্ডে ছিলেন, হোটেল কম্পাউন্ডে ছিলেন, তখন কিন্তু মেহেদী হাসান একই সময় ছিল। আমি মেহেদী হাসানের সাথে অল্প একটু দেখা হয়েছে, আমি বেশি কথা ওর কাছ থেকে সাথে বলতে পারিনি, সো আই নিড টু লিসেন টু ইট কেয়ারফুলি, কারণ মেইনলি ফটো কার্ডে যেই বক্তব্য আসে আমরা দেখেছি যে আসল বক্তব্য এন্টায়ারলি ডিফারেন্ট, সো আউট অফ কনটেক্সট। সো কনটেক্সটটা কি এটা নিয়ে আরেকটু ডিটেল না জেনে মন্তব্য করাটা সমীচীন নয়, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। আমরা গত 8 দিন সময় অনেকটা সময়ই আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দ একসাথে থেকেছি। এই বিষয়ে আমি উপদেষ্টাদের সাথেও কথা বলেছি। এই বিষয়ে কারো মধ্যেই কোনো দুর্বলতা নেই যে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে না, পিরিয়ড। ওকে, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না সেটা আপনি যেভাবে পিরিয়ড দিচ্ছেন, আমি আগে ডক্টর ইউনূসের কথা আপনাকে বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অমর্ত্য সেনের একটা বক্তব্য ধরে মেহেদী হাসান জানতে চেয়েছিলেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো, এটা ঠিক কাজ করা হলো কিনা। ডক্টর ইউনূস বলেন যে এটি ভুল সমালোচনা, আমরা দলটিকে নিষিদ্ধ করিনি, দলটি বৈধ রয়েছে, যা স্থগিত করা হয়েছে তা হলো এর রাজনৈতিক কর্মকাণ্ড। এবং তিনি বলেছেন যে স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা হতে পারে। ইন্টারেস্টিং। মানে আমি কিন্তু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছিলাম। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলছেন যে উনি আমাকে যে প্রজ্ঞাপনটা দেখাইছেন সেই প্রজ্ঞাপনটা অনুযায়ী আমার কাছে কিন্তু মনে হয়েছে যে দলটা আর বৈধ না, ওই প্রজ্ঞাপন অনুসারে দলটার সকল কার্যক্রমে অবৈধ। তো ডক্টর ইউনূস আবার আরেক রকম কথাও কেন বলেন এটা আমি বুঝতে পারি না। এক, দুই হচ্ছে আপনি যতটা জোর দিয়ে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না, এইটা আমার মনে হয় যে এটা আমরা কালের উপর ছেড়ে দেই। কারণ আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে 1971 সালের গণহত্যার সমর্থনকারী হিসেবে জামায়াতে ইসলামী রাজনীতিও বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। জামায়াতে ইসলামীকে কখনো বাংলাদেশের মানুষজন গ্রহণ করবে না, কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এটা ভুল কম্পারিজন, কারণ জামাত ইসলামী তো গণহত্যার সাথে সম্পৃক্ত না। একদম সম্পৃক্ত। জামাত ইসলামী সেই সময় পাকিস্তানি আর্মির সাথে পাকিস্তানি আর্মিকে সমর্থন করে বক্তব্য দিয়েছে জামাত ইসলামী। ভাই, আদালত সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। জামাত নেতৃবৃন্দ ইনক্লুডিং আমার আব্বাকে একেবারে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে খুন করেছে। সুতরাং এখানে শেখ হাসিনা ফোনে অর্ডার দিচ্ছে গণহত্যার, আপনি এ ধরনের কোন এভিডেন্স, তো জামাত তো সেখানে 71-এ ক্ষমতায়ও ছিল না। জামাত ইসলামী সেই সময়টাতে সমর্থন করছে না, আমি বিচারের কথা বলতেছি না। জামাত ইসলামী আর্মির কার্যক্রমকে সমর্থন করেছে। হবে অরেঞ্জ টু অরেঞ্জ। সো এখানে গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার এক্সিকিউটরদের সাথে আপনি যাদেরকে 54 বছর ধরে একটা প্রোপাগান্ডার মাধ্যমে তাদেরকে কি বলা যায় আদার করে রাখা হয়েছে, এই কম্পারিজন তো ভ্যালিড না। আমি আপনাকে মানে এগেন আই টেক ক্যাভিয়ার যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হতে পারে শুধু একটা উপায়ে, যদি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা অপরাধের সাথে জড়িত না তাদেরকেও আপনার ভুয়া বিচারের মাধ্যমে এরকম জুলুম করা হয়, তাহলে পরে সাধারণ মানুষের সেই সিম্প্যাথি তারা পাবে। আপনার কাছে কি মনে হয় না, ডক্টর নকুবুর অন্য প্রসঙ্গে আসে, আপনার কাছে কি মনে হয় না, আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ আমি দেখি না? ডক্টর নকুবুর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা কর্মী যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত নন, তারাও আসলে এখন বিভিন্ন মামলা মোকদ্দমা শাস্তির সম্মুখীন হচ্ছেন? ডেফিনেটলি আমি আপনার সাথে দ্বিমত করব না, এবং এ ব্যাপারে সরকারের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তদন্তকারী কর্মকর্তা আছেন, দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ কোন নিরপরাধ মানুষ কেন শাস্তি পাবে? আওয়ামী লীগ করা তো অপরাধ না। তারা যদি আওয়ামী লীগের অপরাধের সাথে সম্পৃক্ত না হয়, দে শুড বি স্পেয়ার্ড, এবং দেয়ার শুড বি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এনফোর্সমেন্টটা কমপ্লিট হবে না উইদাউট অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, এবং এই জায়গায় সব সময় বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। আমার মনে হয় যে কোন নিরপরাধ ব্যক্তি যদি শাস্তি পায় তখনই আওয়ামী লীগের কামব্যাকের সুযোগ হবে। আমার মনে হয় যে ডক্টর নকিবুর রহমানের এই কথাটা খুবই প্রণিধানযোগ্য যে নিরপরাধ লোক কখনো শাস্তি পাইতে পারবেন না। আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করব, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদের 15 বছরের ক্রমাগত দুর্নীতি, অপশাসন, একদলীয় শাসন এবং বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করার উদ্যোগকে আমরা সমালোচনা করব ঠিকই, কিন্তু কখনোই কোনো অবস্থাতে কোনো নিরপরাধ লোক যাতে শাস্তি না পায় সেটার জন্য ব্যবস্থা করবো। কিন্তু আনফরচুনেটলি আমরা এটা দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর নকিবুর রহমানের আহ্বান যদি এটা কেউ শুনে থাকেন তাহলে নিশ্চয়ই এটা দেখবেন। একজন দর্শক, আমার আজকে খুব খুশি লেগেছে যে একজন দর্শক বলেছেন যে আমাকে জামায়াতের আমির করা যায় কিনা তিনি ভেবে দেখতে বলেছেন। ডক্টর নাকিবুর রহমান, আপনার জন্য এটা একটু পড়ে শুনলাম। আজকে একই দিনে আমি আওয়ামী লীগের সভানেত্রী এবং জামায়াতের আমির হওয়ার প্রস্তাব পেয়েছি, বিএনপির পক্ষ থেকে কিছু পাই নাই। ডক্টর অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আমি প্রশ্নে ফিরে আসি। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ
কে আসলে পুরোপুরি মানে আমি স্থগিততে স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা হতে পারে, এর সঙ্গে আপনি একমত কিনা? ডক্টর ইউনূস এই জি। ভাষণ আসলে শুধু দেয়ার জন্য দিয়েছেন কিনা, বিএনপির এটা নিয়ে আসলে কি মতামত? অ্যাডভোকেট রায়চৌধুরী। আচ্ছা, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমি প্রশ্ন করেছিলাম ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিকদের দেওয়া সর্বশেষ সাক্ষাৎকারে বলেছিলেন। জি, ধন্যবাদ আওয়ামী আপনাকে। লীগের। জি প্রথম জি, প্রথমত আমরা ফ্যাসিস্ট সরকার কিংবা পঁচিশ সরকার তারা নিপুণ রায় চৌধুরীর ইন্টারনেট তো। আমি একটু দর্শকদের মতামত শোনাই। মাসুম সারোয়ার উনি বলছেন ৭১-এর জামাত ইসলামের বিবৃতি আর ২৪-এর আওয়ামী লীগের সরাসরি হত্যার সাথে জড়িত থাকা কি খালেদ সাহেব একই পাল্লায় মাপছেন? আমি আসলে আমার পাল্লা আসলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে এবং অন্যায়ের যে এনাবল করে তাদের তাদের মানে তাদের প্রতি আমার ঘৃণা, তাদের প্রতি আমার বিচারের সম্মুখীন করার দায় আমার একই জায়গায়, আমি একই পাল্লায় আসলে মাপবো। মানে এটা আমি আমি জানি না যে এটা কার পক্ষে বা বিপক্ষে যাবে। তবে আমি মনে করি বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কার কর্তৃক অপরাধ সেটা ন্যায্যভাবে বিবেচনা করা দরকার। আমি ডক্টর নকিবুর রহমানের সাথে শতভাগ এই ব্যাপারে একমত, যে নিরাপরাধের সাজা এবং যারা জি। প্রকৃত অপরাধী সেটা খুঁজে বের করা, সেটা দেখার চেষ্টা করা। নিপুণ রায় চৌধুরী, আপনি যদি বলেন, আপনি বলছিলেন। এই এই বক্তব্যের পিছনে আমি একটা কথা বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আওয়ামী লীগের আহ, কার্যক্রমকে স্থগিত করেছে। হ্যাঁ, তো সেই জায়গায় আওয়ামী লীগ আবার ফিরে আসবে কি আসবে না সেটা কোনো নির্বাহী আদেশের মাধ্যমে যদি হয়, সেটা হয়ে যাবে আবার আরেকটা স্বৈরাচারিতা। তো আওয়ামী লীগ কালের বর্তমানে আমাদেরকে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনবে কি আনবে না, এটা সে তার জনরায়ের মাধ্যমে সেটা দিয়ে যদি দেয়, সেটা হবে দেশের জন্য। যে কলমে কোনো রাজনৈতিক দলকে যদি আপনি নিষিদ্ধ করেন, আসলে ওটা কিন্তু কার্যত থাকে না। অ্যাডভোকেট রায় চৌধুরী ফিরে আসলে আমি একটু প্রশ্ন করতাম যে এটা কি আপনার নেটওয়ার্কই খারাপ, নাকি ওই এলাকার নেটওয়ার্ক খারাপ, নাকি আমাদের প্রডিউসারের নেটওয়ার্ক খারাপ? মানে এটা কি মানে মোবাইল নেটওয়ার্কও কাজ করে না? মানে এটা 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 কীরকম? ঢাকার এত কাছাকাছি, আমার মনে হয় যে উনি যখন নির্বাচন করবেন এইটাও একটা প্রধান আলোচ্য বিষয় হতে পারে, যে নেট একটা ভালো হওয়ার জন্য। ডক্টর নকিবুর রহমান, আমরা হ্যাঁ, আমি শেষ করি। জি যে এখানে একটু নেটওয়ার্কের খুব প্রবলেম করছে। জি, আপনি তো নির্বাচিত হলে এটা আগে আমরা ঠিক যেটা করেন, বলতে আমরা আশা করব। আহা, জি, আমরা যেটা বলছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, ডিসাইড করবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি ফিরে আসবে না। এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ এখন কিন্তু আওয়ামী লীগের আর নাই, সেই পথ তারা রাখে নাই। এক নাম্বার, এটা জনগণের হৃদয় থেকে উঠে গিয়েছে। এবং আমি ভাইয়ের সাথে একমত যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন মানে আপনার মিথ্যা মামলা কিংবা অভিযুক্ত হয়ে তাকে যেন নির্যাতন ভোগ করতে না হয়। সবচেয়ে বেশি মামলা দিছে বিএনপি, জামাত ইসলামী কিন্তু কম মামলা দিছে মানুষের নামে। সেটা দেখতে সবচেয়ে হবে। বেশি মামলা দিছে বিএনপি, ভুয়া মামলা। ভাই, সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি সেটা না, মামলাগুলো তো থানায় হয়েছে। এবং থানায় যখন থানায় কার ঘাড়ে কয়টা মাথা, কার ঘাড়ে কয়টা মাথা, থানা বিবেচনা করা কার ঘাড়ে হচ্ছে। কয়টা মাথা? ঠিক আছে, কারণ বিএনপি কি এখন ক্ষমতায় আছে? ও সুপার ক্ষমতা, সুপার ক্ষমতা। আমি বাংলাদেশের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে কোট করি যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি
ক্ষমতায় নাই এবং বিএনপি কোনোভাবে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিএনপি তার আঙুলের ইশারায় নাড়াচ্ছে না, বরং বিএনপি অনেক জায়গায় ওসি এবং ন্যায় বিচারটা পাচ্ছে না। ওসি এসপি এটা এবং অনেক জায়গা হচ্ছে না, শুধু বিএনপি না, ওসি এসপি ডিসি শুধু এবং ইউনিয়ন পরিষদের মানে টিএনও বা উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে আমরা বলি তাদেরকে প্রভাবিত করতেছে সাংবিধানিক পোস্টকে না হইলেও। না না না, কখনোই না, কখনোই না। আপনি মানে সরকারের একজন গতানুগতিক সরকারের একজন ধারার উপদেষ্টা মধ্য বলছেন, দিয়ে যদি বক্তব্যের জনাব মধ্য মাহফুজ দিয়ে আলম যদি বলছেন বিএনপিকে যে কোট করে 10% করতেছে সরকারের 70% অনেক করতেছে বিএনপি, উপদেষ্টা 30% জামাত। সরকারের অনেক আচ্ছা, সরকারের অনেক উপদেষ্টা তারা তাদের মন করা অনেক কথা বলছে, তার কথার বিপরীতেও বিএনপি কিন্তু গণমানুষের অধিকার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য পায়ে পায়ে কিন্তু ঝগড়া বাঁধাচ্ছে না। আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে কোনো যেটাই হোক না কেন নির্বাহী আদেশের মাধ্যমে না, মামলা চলমান, ট্রাইব্যুনালে মামলা হচ্ছে এবং প্রমাণ কিন্তু আছে। গণহত্যাকারী কারা কারা নির্দেশ দিয়েছে, কাদের নির্দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছে, কাদের নির্দেশে ১৫০০-এর অধিক ছাত্র জনতা শহীদে মৃত্যুবরণ করেছে, কাদের নির্দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন গুম খুনের শিকার হয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাতৃতে গতানুগতিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে যদি আপনি করতে যান, ৫ আগস্টের আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, পেরেছে, হয়েছে, হয় নাই। যেটা কখনোই হয় না সেটা কাগজে কলমে করা যায়। হাসিনা কাগজে কলমে বাংলা, আবার সরকারের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে গণতন্ত্রের ধারাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আপনাদেরও আন্তরিকতাও খুব দরকার। মানুষের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। রাইট, আমাদের আন্তরিকতার তো পরিচয় আমরা সবসময় রাখতেছি। আপনার খারাপ ইন্টারনেট সত্ত্বেও আমাদের কারোর কোনো আমরা আপনাকে শোনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারোর কোনো আয়োজনে যেন আমাদের এই পথে বাধা না হয়। না, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রায়চৌধুরী। আমার আয়োজনে রাইট, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। যেন ক্ষতিগ্রস্ত না হয়। অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আমি ডক্টর নকিবুর রহমানকে করতে চাই যে ডক্টর নকিবুর রহমান, আমি আপনার একটা আমাদের অতি প্রিয় সৈয়দ আব্দুল্লাহ ডক্টর তাহেরের একটা বক্তব্য নিয়ে যে আলোচনা হইতেছে এবং একটা মানে পত্রিকা এরকম শিরোনাম করছে যে পত্রিকা লিখছে এরকম, দৈনিক ইনকিলাব, যে 12 কোটি ভোটার যখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে তখন জামায়াতের নেতা বাংলাদেশ আক্রমণের জন্য ভারতকে উস্কানি দিচ্ছেন। আসলে যে বক্তব্য নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। আপনি এই বক্তব্যটাকে আসলে কীভাবে দেখেন, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, বিকজ আপনি এবং ডক্টর তাহেরি আসলে জামাতের প্রতিনিধি ছিলেন, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরোটা দেখছেন আর কি। না, এটা খুব দুর্ভাগ্যজনক যে অপসাংবাদিকতার চরম একটা উদাহরণ ইনকিলাব রেখেছে বিগত দিনগুলোতে স্বৈরাচারের দোসর হিসাবে, এবং বাহাউদ্দিন সাহেব যিনি শেখ হাসিনার খুব আস্থাভাজন ছিলেন, তারা তাদের এই ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রজেক্ট এর অংশ হিসেবে এই কাজগুলো করে যাচ্ছেন। হি নেভার সেড এনিথিং ইভেন রিমোটলি ক্লোজ টু দ্যাট। একটা রেটরিক ছিল যে কারণে আমরা এটা দেখি যে বাংলাদেশে, এবং মানে এই প্রচারণাটা বাংলাদেশে এখন চলছে যে জামাত পপুলার হচ্ছে, জামাতের ব্যাপারে মানুষের আস্থা আসছে, কিন্তু কিছু কিছু ভয় দেখানো হয় যে এই যে আপনি যেরকম একদম শুরুতে এই শরিয়া আইন নিয়ে প্রশ্ন করলেন, এটা আমি আপনাকে সিঙ্গেল আউট করছি না, আমি বলছি যে ইটস পার্ট অফ ব্রডার রেটরিক, যে একটা ভয় দেখানো যে একটা অন্ধকার যুগে ফিরে যাবে জামাত ক্ষমতায় আসলে। জামাত ক্ষমতায় আসলে আমেরিকা জামাতকে আক্রমণ করে বসবে, ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে, এরকম বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে কিন্তু মানুষকে বলা হয় যে হ্যাঁ জামাত ঠিক আছে, আসলে দুর্নীতি বন্ধ হবে, কিন্তু এই সমস্ত যে অসুবিধা ক্রিয়েট হবে এগুলা নিয়ে কি করবা। এই ধরনের রেটরিক কিন্তু বাজারে চালু আছে। এই ধরনের এরকম রেটরিকের জবাব হিসাবে জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কিছু বক্তব্য রেখেছিলেন, এবং এটাকে টুইস্ট করে ইনকিলাব মানে টুইস্টটা কোন জায়গায়, মানে উনি কি বলেন না যে 50 লাখ লোক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করে? अगेन এটা মানে ইট ওয়াজ এ রেটরিক। এবং আপনি রাজনৈতিক বক্তারা যখন একটা, আপনি নিউ ইয়র্কে বহুদিন ধরে আছেন, আপনি জানেন যে আমাদের এই অ্যাস্টোরিয়াতে যেই রিসেপশনটা হয়েছে, ইটস আনপ্রেসিডেন্টেড। এত বড় রিসেপশন কিন্তু
আমি নিউ ইয়র্কে এরকম বড় রিসেপশন হয়েছে অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা দেখিনি। না সো এই ধরনের একটা বড় সমাবেশে কিছু রেটরিক ইউজড হয় রাজনৈতিক বক্তারা। সো আসলে এটাকে যদি আপনি না আসলে 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 অনেক বড় আর কন্টেক্সচুয়ালি আসলে অনেক বড় জায়গা থেকে আলোচনা করে হয়েছে। যদি আপনি শুধু মানে ভার্বেটাম বলেন, এটা ডেফিনেটলি না, বাট মোটা দাগে তিনি এইটাকে ডিসপেল করেছেন, এই ভীতিগুলোকে ডিসপেল করেছেন যে আমরা বাংলাদেশে আসলে বাংলাদেশ অন্ধকার যুগে চলে যাবে না, আমরা বাংলাদেশে আসলে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিয়ে একেবারে একঘরে করে রাখবে না, আমরা বাংলাদেশে আসলে যদি ভারত আমাদের উপরে আক্রমণ করে এটাও আমরা মোকাবেলা করতে পারবো। এই ধরনের জায়গা থেকে তিনি কথাটা বলেছেন। ওকে সো এটাকে একেবারে মানে টেক্সট বাই টেক্সট রেটরিক গুলাকে সামনে নিয়ে মিথ্যা কিন্তু প্রচারণা জামায়াত করা আসলে আমার মনে হয় না। জামায়াত ইসলামী যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ মানে ভয় পাচ্ছে বা ভয় পাবে এইটা বাংলাদেশের মানুষ ভয় পাচ্ছে না, বাংলাদেশের মানুষকে ভয় দেখানো হচ্ছে যে আসলে মানে এটা কারা হতে কারা পারে। কারা ভয় দেখাচ্ছে মানে ইন্ডিয়ার অবশ্যই মানুষ? এটার সাথে পুরনো ফ্যাসিবাদের দোসররা ডেফিনেটলি জড়িত, এবং সাথে সাথেও আমাদের সাথে যাদের প্রতিযোগিতা হচ্ছে তারাও মানে আমাদের সাথে Interesting. প্রতিযোগিতায় কিন্তু না কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন ডক্টর রহমান, যে যেগুলিকে আপনি ভয় দেখানো বলতেছেন এই হবে এই হবে এই হবে আপনারা বলতেছেন, আপনারা মাঝে মাঝে আপনাদের নেতৃবৃন্দ, আপনি না অবশ্যই, আপনি খুবই চমৎকার যুক্তি দিয়ে এরকম চমৎকার যুক্তি দেওয়া মানুষ জামাতে আসলে অনেক আছেন, কিন্তু আবার কিছু কিছু জামাতের নেতৃবৃন্দের মাধ্যমে এটা নিজেদের মুখ থেকে এটা নিজেরাই বাইর হয় যে হ্যাঁ মেয়েরা নাচ করতে পারবে, মেয়েদের সামনে মেয়েরা নাচ করবে, ওই স্কুলে পড়বে কিন্তু ছেলে মেয়েরা আলাদা আলাদা পড়বে, এগুলি কিন্তু জামায়াতের নেতৃবৃন্দেরই কথা। আমরা ওই জায়গা থেকে কিন্তু এইটা মানে অনেক আলাদা করে এইটা এগুলি বলতে হয়, ব্যাপারটা এরকম না। এবং আপনাদের নেতাকর্মীরাও মাঝে মাঝে কি বলতেছেন না বলতেছেন সেইটাও নিশ্চয়ই আপনারা একটু খেয়াল করবেন, পুরোপুরি সব দোষ আমাদের উপরে না দিয়ে। যাই হোক, আমি আপনার সাথে একমত পোষণ করি। আমার কাছে মনে হয় যে সব দোষ আপনারা ইচ্ছা করলে আওয়ামী লীগকে দিতেও পারেন, আমাদের যারা দর্শক আছেন তারা সব দোষ ইচ্ছা করলে বিএনপির দিতে পারেন, ইচ্ছা করলে জামাত ইসলামের দিতে পারেন, আওয়ামী লীগের তো আমরা দোষ আমরা সবাই মিলেই দিব। কিন্তু আমি যেটা একটু আজকে পজিটিভ নোট একটা যেটা গুণের কথা আমি বলতে চাই, যে আমি আপনারা দুইজন রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন সেইটার জন্য আমার প্রস্তুতি, আমার প্রশ্নের ক্ষেত্রে আমি বেশি মনোযোগী ছিলাম, কিন্তু ডক্টর নকিবুর রহমান কিন্তু খুব সুন্দর করে যেহেতু একটা আমাদের বাংলাদেশের একটা মানে ইসলাম ধর্মাবলম্বীদের পরে যারা সবচেয়ে বেশি সংখ্যা আছে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে শুভেচ্ছা দিয়ে এটা শুরু করেছেন, সেটা আসলেই আমাদের দর্শকরা নিশ্চয়ই খেয়াল করেছেন, এর থেকে শেখারও অনেক কিছু আছে। আমিও আপনাকে শুভেচ্ছা দিতে চাই আপনার মাধ্যমে, আসলে যারা যারা উৎসব করছেন তাদের সবার মধ্যে থেকেই আসলে শুভেচ্ছা দিতে চাই। আমার মনে হয় ডক্টর রহমান যদি শেষ করেন তারপর আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীর কাছ থেকে কিছু শুনে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করি, যেহেতু একটা মানে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সামনে আমরা একেবারেই কাছাকাছি, মানে হয়তো আজকে অষ্টমী নবমী আমার আমেরিকার সাথে, আচ্ছা